আমেরিকাতে পড়তে আসবে বা এখানে কোনো কিছু করবে এর স্বপ্ন অনেকেরই আছে। কেউ সফল হয়েছে, কেউ চেষ্টা করতেছেন এখনও। তো যারা চেষ্টা করতেছেন তাদের জন্য আজকে আমি একটু সহজ করে স্টেপ বাই স্টেপ কতগুলো শুরু থেকে আমেরিকা আসা পর্যন্ত কি কি করতে হয়, কি কি লাগে, এই জিনিসগুলো একটু ব্যাখ্যা করে যাব। আর আপনাদেরকে একটু সাজেশান, যেটা আমার নিজের থেকে, যে দালালের কাছে না গিয়ে কাজগুলো নিজে করেন। আমি বারবার বোঝানোর চেষ্টা করি যে আপনাদের দালালের কাছে যাওয়ার প্রয়োজন নাই। এটাতে গেলে আপনার যেটা বড় ক্ষতি সেটা হলো আপনি নিজেই নিজেকে পঙ্গু করে ফেলতেছেন। কিভাবে? কারণ দালালে যদি সব কিছু আপনার করে দেয়, আপনি জানেন না কোনো প্রসিডিওর, আপনি জানেন না ইউনিভার্সিটির কী রিকোয়ারমেন্ট ছিল, আপনি জানেন না এদের কোর্স কারিকুলাম সম্বন্ধে কোনো কিছু। শুধু ইউনিভার্সিটির নাম শুনছেন এবং আপনি জানেন যে 60% স্কলারশিপ পেয়ে গেছেন, খুশি হয়ে দালালকে 2 লাখ 5 লাখ টাকা দিয়ে চলে আসছেন, ভাবছেন যে ভিসা আপনার হয়ে যাবে। তো 60%, 80%, 90% টিউশন ফি ওয়েভ করে দেওয়া, এরকম দালালদের সঙ্গে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করা, এটা আসলে মানে অসম্ভব কোনো কিছু না। তো যদি একটা দালাল এটা পেরে থাকে, আপনি যদি আসলে ভালো স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে আপনি পারবেন না কেন? আমাকে 4 জন যারা কমেন্ট করছেন যে তাদের ভিসা রিজেক্ট হয়েছে, তাদের সবাইকেই শুধু একটা প্রশ্ন করার পরে বাদ দিয়ে দিছে। প্রশ্নটা হলো যে হু ইজ ইউর স্পন্সর। তো এইটা একটা খুবই মানে জটিল বিষয়। আর যেটা বুঝাইতে চাই সেটা হলো, আপনার যদি ডেফিসিট থাকে তাহলে আপনার স্পন্সর যে, তাকে মিথ্যা কথা বলতে হবে যে সে এত অনেক টাকা আর্ন করে, এত বড় চাকরি করে বা এত বড় ব্যবসা করে, কিন্তু আপনার কথাবার্তা শুনলে ওরা বুঝতে পারে যে আসলে আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কেমন, তাহলে তার সঙ্গে আপনার ফ্যামিলির ওই ধরনের স্ট্যাটাস আছে কি না। যদি ওদের মনে হয় যে না আপনি মিথ্যে বলতেছেন, তাহলে ওরা সঙ্গে সঙ্গে বাদ দিয়ে দেয়। ওরা সব থেকে যেটা বেশি ঘৃণা করে সেটা হলো ডিসঅনেস্টি। এই ধরনের কোনো কিছু যদি মিসম্যাচিং কোনো কিছু পায় ওরা, তাহলে সঙ্গে সঙ্গে বাদ দিয়ে দেবে। আর আপনার এমন কোনো কিছু করার নেই, তারাই যারা ভিসা কনসুলার, ওরাই হলো সব থেকে উপরে। আপনার এমন আর কোনো জায়গা নেই যে যেখানে আপনি আবার নতুন করে অ্যাপ্লিকেশন মানে ওইটাকে রিভিউ করার জন্য আপনি আবেদন করবেন, এমন কোনো সিস্টেম নেই। চিন্তা করেন, পৃথিবীর সব থেকে 1 নাম্বার দেশ যেটা, সেইখানেই আপনি আসতে চাচ্ছেন। তো এখানে এডুকেশনও পৃথিবীর অনেক ভালো ভালো ইউনিভার্সিটি, টপ ইউনিভার্সিটি আমেরিকাতে। তাই এখানে আপনি আসবেন, ইউনিভার্সিটিতে ভর্তি হবেন, আপনি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইতে কতখানি কষ্ট মনে করেন, তার থেকে আরও অনেক বেশি কষ্ট এইখানে। আমি যে এজেন্সির কাছে যাইনি তা না, আমি বিভিন্ন এডুকেশন যে এক্সপোজে বিভিন্ন ফেয়ার টেয়ার হয় ওইখানে গেছিলাম। কিন্তু আমি আমেরিকাতে আসছি, যারা আমাকে জানেন না তাদের জন্য বলি যে এখানে 3 বছরের মাস্টার্স প্রোগ্রাম, মাস্টার অফ ফাইন আর্টস ইন ফিল্ম প্রোডাকশন। তো বাংলাদেশের থেকে আমার জানা মতে আমি একাই এই পর্যন্ত আসতে পারছি যারা ফিল্ম প্রোডাকশনে করতে আসছে। এর আগে আরেকজনকে আমি চিনি যে অ্যানিমেশন করতে আসছিল ফুল সেল ইউনিভার্সিটিতে ফ্লোরিডায়। আর কয়েকজনের কথা শুনছিলাম যারা ফিল্ম স্টাডিজ পড়ছে, ফিল্ম প্রোডাকশন। এখানে আসা যে আমার জন্যও কতটা কষ্টকর ছিল, আর অনেকে ভাগ্য বলে থাকে, এরকম কিছু না। পরিশ্রম ছাড়া তো আর শুধু ভাগ্য দিয়ে কিছু হলো না, হয় না। ভাগ্যও লাগে, পরিশ্রমও লাগে। তো আপনার নিজে কষ্ট করতে থাকেন, নিজেকে ডেভেলপ করতে থাকেন। আশা করি ভিসা অফিসে গেলে তারা আপনাকে ফেলে দিবে না। আপনার যদি মূল্যায়ন তারা বোঝে, মানে সেটা যদি আপনি বুঝাইতে সক্ষম হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি ভিসা পাবেন। আর স্কলারশিপ, আপনি যদি আসলে ভালো হয়ে থাকেন, স্কলারশিপটাও কেন পাবেন না? পাবেন, অবশ্যই পাবেন। তো আইএলটিএস থেকে শুরু করি। আইএলটিএসে যদি অনেকেই থেমে যায়, এইখানেই সব থেকে বড় সমস্যা। সবার শুধু একটাই ধারণা, আইএলটিএস হলে, ভালো স্কোর হলে আপনি স্কলারশিপ পাবেন। এমন বিষয়টা না। বিষয়টা হলো আইএলটিএস এক্সামের জন্য যদি আপনি বসে থাকেন, তাহলে প্রায়োরিটি ডেডলাইনের পরে যদি আপনি আবেদন করেন, তাহলে অনেক স্টুডেন্টের পিছনে আপনি অলরেডি পড়ে গেছেন। তো তারা প্রায়োরিটি ডেডলাইনে আবেদন করছে বলে বিভিন্ন স্কলারশিপের বা বিভিন্ন ফান্ডিংয়ের জন্যে তাদেরকে কনসিডার করবে, আপনাকে করবে না। এখানেই তো পিছনে পড়ে গেলেন। এরপরে আগে আগে আবেদন করতে পারলে, আগে আগে I-20 পেলেন, স্কলারশিপ পেলেন, আপনি আগে আগে ভিসার ডেট নিতে পারবেন। শেষের দিকে যারা যায়, তখন তো এত বেশি চাপ থাকে, আপনি সব সময় টেনশনে থাকবেন এমার্জেন্সি ডেট পাবেন কি না। এই কারণে বলি, আইএলটিএস নিয়ে আপনি থেমে থাকেন না। আইএলটিএস যাদের জিআরির দরকার, জিআরই, ডুওলিঙ্গো, যারা যেটার যা ভালো লাগে, কিন্তু ইউনিভার্সিটিগুলো সঙ্গে সঙ্গে খুঁজে রাখবেন। খুঁজে সেইখানের রিকোয়ারমেন্ট কী সেটা দেখে নিন। কতগুলো ইউনিভার্সিটি খুঁজলেন, যদি দেখেন 7.5 রিকোয়ারমেন্ট,
তাহলে সেখানে তো আপনি আবেদনই করতে পারবেন না যদি আপনার IELTS 7 আসে। আপনি আপনার IELTS এর যোগ্যতা কেমন কয়েকটা মক টেস্ট দিলে আপনি বুঝতে পারবেন। এরপরে আপনি সেই অনুযায়ী কতগুলো ইউনিভার্সিটি খোঁজেন। যাদের বিজনেস স্টাডিজ বা সায়েন্সের জন্যে তাদের GRE বাধ্যতামূলক এমন কোনো কথা নেই, কিন্তু GRE আপনার করে রাখাটা ভালো। কেন ভালো? ধরেন সেখানে 100 জন অ্যাপ্লাই করছে আর নিবে তারা 20 জন বা 25 জন স্টুডেন্ট মাস্টার্সের জন্যে, বা তারও কম 10-15 জন স্টুডেন্ট। তো সেইখানে দেখা গেল যে আপনার GRE নাই, অন্যান্য আরও অনেকের GRE আছে, তাহলে আপনি সেই আপনার এই র্যাঙ্কিংয়ে মানে CBT অনেক কিছু দিয়ে CBTV দিয়ে তো র্যাঙ্কিং করে আপনি পিছনে পড়ে যান। এখানের যে মিডিয়াম রেঞ্জের যে র্যাঙ্কিংয়ের যে ইউনিভার্সিটিগুলো আছে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকেও অনেক ভালো ইউনিভার্সিটি। তো সেইভাবে আপনি একটু র্যাঙ্কিংয়ে 150-র নিচে 200 থেকে এইভাবে আপনি একটু খোঁজ খবর নিয়েন, সেটা আপনার সাবজেক্ট অনুযায়ী আপনি কেমন স্টুডেন্ট সেই অনুযায়ী। আর এরপরে বললাম যে ইউনিভার্সিটি যদি মনে করেন যে আপনার IELTS রিকোয়ারমেন্ট আপনি ফুলফিল করতে পারবেন, তাহলে আপনি সেইখানে প্রফেসরদেরকে ইমেইল দেন। প্রথম ইমেইলটা হবে যে আপনি ইউনিভার্সিটিতে ভর্তি হতে চান, আপনার সিভিটা পাঠাবেন, আপনার অন্যান্য কোনো ডকুমেন্ট কোনো সার্টিফিকেট কিছু আপাতত পাঠানোর দরকার নেই। আর যদি SOP রেডি করে রাখতে পারেন সেটা পাঠায়েন। SOPটা ওরা সবাই গুরুত্ব দেয়, কারণ এটা হলো আপনার আগ্রহ কেন এখানে, আপনার সম্বন্ধে কিছু বলবে, গল্পের মতন ওখানে কিছুটা লেখা থাকবে। এই সাবজেক্ট পড়ে আপনি পড়াশোনা শেষ করার পরে কী করবেন, এই ধরনের অনেক টাস্ক এই SOPতে দিয়ে রাখবেন। এইগুলো যদি পজিটিভ তারা মনে করে তাহলে বুঝবেন না এই ছেলেটার একটা ভালো আগ্রহ আছে। তারপরে ওরা CV দেখে যদি বোঝে যে না আপনার সেই কি বলে একাডেমিক কোয়ালিফিকেশনও আছে ভালো, তাহলে তারা আপনাকে অবশ্যই একটা ভালো ফিডব্যাক দিবে, বলবে যে হ্যাঁ ঠিক আছে আপনি আবেদন করেন, আপনার মনে হয় যেন আপনি এখানে ভর্তি হতে পারবেন সেই অবস্থা আছে। তাহলে আপনি একটা পজিটিভ কথা অলরেডি পেয়ে গেলেন। পাওয়ার পরে এরপরে যদি আপনার IELTS এক্সাম এখনও না দিয়ে থাকেন, তাহলে তাকে বলবেন যে আমি কি আপনার সঙ্গে একটু জুমে কথা বলতে পারি, বা যদি না হয় তাহলে আমাকে কিছু সাজেশন দেন। আমার তো IELTS পরীক্ষা এখনও দেওয়া শেষ হয়নি, তো আমি যদি অ্যাপ্লিকেশনটা এখন ফিল আপ করি, ব্লাঙ্ক ডকুমেন্ট একটা কিছু দিয়ে রাখলে পরবর্তীতে আমার IELTS এর রেজাল্ট পেলে আমি কি IELTS এর এই স্কোর যে রেজাল্টটা ওইটা আপনাকে ইমেইলে পাঠালে হবে কিনা। যদি ওরা বলে যে হ্যাঁ হবে তাহলে ভালো। আর যদি জুম মিটিংয়ে একটা ইন্ট্রোডাকশন আপনাকে দেওয়ার জন্য সাধারণত ওদের কিছু সেশন থাকে, যে যারা আর্লিতে অ্যাপ্লিকেশন করেন তাদের জন্য এরা একটা সেশন করে রাখে, পরের দিকেও করে কিন্তু তখন তাড়াহুড়ো থাকে অনেক, তারা ওইভাবে সময় দিতে পারে না। তারা ওই সেশনে অনেকেই স্টুডেন্ট জমা হয়, তারপর তারা পুরো আপনার ইউনিভার্সিটি সম্বন্ধে ওই প্রোগ্রামটা সম্বন্ধে একটা ভালো একটা ধারণা দিয়ে দেবে আপনাকে। আর আপনার যদি কোনো কোশ্চেন থাকে তাহলে ওরা বলবে, আপনাকে একটু সময় দিবে, আপনি সেইখানে আপনার যে জানার যা কিছু আছে সেগুলো আপনি জেনে নেবেন। এই আর ওদেরকে শুরু থেকেই একটু টাচ দিয়ে রাখা উচিত যে আপনার একটা স্কলারশিপ, টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ, অন ক্যাম্পাস জব কিছু একটা দরকার। স্কলারশিপ ছাড়া আপনার থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির থেকে, বাংলাদেশ থেকে আপনি এখানে ভিসা পাবেন না, এরকম একটা কিছু তাদেরকে বুঝায় দেওয়া। ক্লিয়ার থাকাটা জরুরি। আপনি অ্যাপ্লিকেশন করলেন, সবই করলেন, কিন্তু তাদের কোনো ধারণাও নেই যে আপনি চান কি না। আমেরিকার বিষয় হচ্ছে এখান থেকে অনেক ভালো ভালো দেশের থেকে স্টুডেন্টরা এখানে আসে এবং ওরা চায় না যে ক্যাম্পাসেই কোনো চাকরি করুক। এই কারণে তাদের, আমার সঙ্গে একটা চীনের একটা ছেলে আছে, সে কোনো চাকরি করে না, সে পড়াশোনাই করে শুধু, তার একটা ফটোগ্রাফি ক্যামেরা কিনে নিয়েছে, মাঝে মাঝে ফটোগ্রাফি করতে বের হয়, কিন্তু ফ্রি, এটা মানে নিজের শখের জন্য করে। তো এইরকমও আছে। তো এই কারণে প্রফেসররা জানে না যে আপনি না বললে বুঝতে পারবে না যে আপনার আসলে এইটার জন্য আগ্রহ আছে কি না। তারপরে তো তারা টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ বা কোনো একটা কিছু আপনি যদি চান, হতে পারে এমন যে আবারও আরেকটা ইন্টারভিউ তার জন্য আপনাকে নিবে। আমার ইউনিভার্সিটিতে আমার ফিল্মের জন্য ছিল না, কিন্তু অন্যান্য কিছু কোর্সের জন্য তারা আলাদাভাবে আবার ইন্টারভিউ নেয়। তো আপনি ইউনিভার্সিটি এইভাবে যোগাযোগ করলেন, অ্যাপ্লিকেশন সব সাবমিট করলেন, রেজাল্টগুলো যখন আপনি হাতে পেয়ে গেলেন সেইগুলো দিলেন। অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্টটাকে যদি ইভ্যালুয়েট করার প্রয়োজন হয় ইউনিভার্সিটির ওয়েবসাইটটা পড়ে দেখেন, আর এই ধরনের যত কোশ্চেন আপনার মনে থাকে মাথায় আসে সেগুলো একসময় নোট করে রাখবেন। যখন কোনো কনভারসেশন হবে কোনো প্রফেসরের সঙ্গে বা কোনো ইন্ট্রোডাক্টরি কোনো জুম মিটিং এই ধরনের কিছু হবে, এই কোশ্চেনগুলো তাদেরকে জিজ্ঞেস করে নেবেন যদি সেটা আপনি অলরেডি জবাব না পেয়ে থাকেন। তো অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট ইভ্যালুয়েট করার জন্য কিছু ওয়েবসাইট আছে, মানুষ WES থেকে করে, ওইটা আমার কাছে জটিল মনে হয়েছিল। আমার ইউনিভার্সিটি একটা লিস্ট দিছে যে কাদের কাদের কাছ থেকে ইভ্যালুয়েট করলে তারা অ্যাকসেপ্ট করে, তার ভিতরে ছিল IEEE। আমি এখান থেকে করছিলাম কারণ তাদের একটা সুবিধা হলো যে আমার ইউনিভার্সিটি তাদেরকে ইমেল করে দিছে ফিজিক্যাল একটা সার্টিফিকেট, অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট কী বলে সিল টিল দিয়ে একটা এনভেলাপে করে আমেরিকায় পাঠানো লাগে নাই।
তারপরে এরা ইভ্যালুয়েট করে আবার আমার কাছে পাঠাবে, তারপর সেইটা আমি একটা কপি আমেরিকার ইউনিভার্সিটিতে পাঠাবো। এটা করতে মাসখানেকের উপর সময় লেগে যায়। আমার ইউনিভার্সিটিতে গেছি 1 সপ্তাহ বলতে 2 সপ্তাহ লেগে যায়। ইউনিভার্সিটিতে তাদেরকে কথা বলে বোঝানো, তারপর তাদেরকে ইমেল অ্যাড্রেসটা দেওয়া, ইউনিভার্সিটির যে এক্সাম কন্ট্রোলার আছে উনি তার অফিসিয়াল ইমেল অ্যাড্রেস থেকে সেই অফিসে কি বলে IEEE অফিসেই ইমেল করে দিবে, ওরা সেটা রিসিভ করে এরপরে সেইটা ওরা সাধারণত বলে যে 3 থেকে 5 অফিসিয়াল ডেজ এর মধ্যে ওরা সেটা ইভ্যালুয়েট করে আমাকে একটা ইমেল কপি দিবে। আর আমি তাদেরকে আরও $20 এক্সট্রা দিয়ে বলছিলাম আমার ইউনিভার্সিটিতেও একটা কপি পাঠাতে। তো আমাকে যেটা দিছিল আমি সেইটা ইউনিভার্সিটিতে পাঠাইলেই ওরা আমার জন্য বলছিল যে হ্যাঁ ঠিক আছে আমরা অ্যাডমিশন আর তোমাকে দিয়ে দিচ্ছি। তারা আমাকে বলছিল যে তোমার ফাইন্যান্সিয়াল যে স্টেটমেন্টটা আছে এইটা আমাদের দরকার। তো আমি তাদেরকে ইমেল দিয়ে বলছিলাম যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা আমি পাঠাবো, কিন্তু অপেক্ষা করতেছি টিচিং অ্যাসিস্ট্যান্টশিপের রেজাল্টের কারণে। এইটা যখন আমি পেয়ে যাব তখন আমি আপনাকে বাকি যেটা থাকে সেইটা আমি ব্যাংকের থেকে স্টেটমেন্ট তুলে আপনাকে পাঠিয়ে দিব। তো আমার দেখবেন ব্যাংক স্টেটমেন্ট নাম করে একটা ভিডিও আছে, ওইখানে আমি বলে রাখছি যে কোন কোন ডকুমেন্ট ইউনিভার্সিটি ব্যাংক স্টেটমেন্ট হিসেবে মানে ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট হিসেবে তারা অ্যাকসেপ্ট করে আর কোন কোনগুলোকে অ্যাকসেপ্ট করে না। অনেকের ব্যাংক স্টেটমেন্টের নিয়ে আর কি একটু কনফিউশন থাকে, এটা আমারও একটা ভুল হয়েছিল। আমাদের সঞ্চয়পত্র ছিল, আমি সঞ্চয়পত্রের ডকুমেন্ট তুলে তাদেরকে পাঠাইছিলাম, কিন্তু হঠাৎ করে ওই ডকুমেন্টটা আমি পড়ে তখন বুঝতে পারলাম আহারে সঞ্চয়পত্রে এটা শুধু থাকলেই হবে না, ওটা ম্যাচিউরিটি ডেটটা যেটা সেটা পার হয়ে যেতে হবে, মানে এটা ম্যাচিউর হওয়া লাগবে। তখন আমাকে আমার সেই ডকুমেন্টটা ওরা একটা ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট হিসেবে অ্যাকসেপ্ট করবে, তা না হলে আমাকে সেটা ব্যাংকের থেকে দেখাতে হবে। তো আমার বাবা এরপরে ওইটা টাকা ব্যাংকে জমা রেখে সেখান থেকে আমি একটা স্টেটমেন্ট তুলে ওদেরকে দিলাম, ওরা সঙ্গে সঙ্গে তার পরের দিনই আমাকে I-20 জন্যে আমার ইন্টারন্যাশনাল সেন্টারে তারা পাঠিয়ে দিল অ্যাডমিশন কনফার্ম। ইন্টারন্যাশনাল সেন্টারের থেকে আমাকে প্রায় আরও কয়েকদিন 1 সপ্তাহ পরে গিয়ে আমাকে I-20 পাঠালো। তো এখানে এনারা সবাই কাজ নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু এমন না যে আপনি কাউকে ইমেল দেবেন না। যদি চুপ করে বসে থাকেন তাহলে তারা ওইভাবে আপনার ভুলে যায় আর কি, এটা স্বাভাবিক। প্রতিদিন বহু লোকজন বলতেছে, রিকোয়েস্ট করতেছে যে আমার এইটা একটু আজকে দিয়ে দেন। তো আমার ইন্টারন্যাশনাল সেন্টারে আমি এখানে আমাদের প্রতি মঙ্গলবারে একটা আয়োজন করা হয় কফি অ্যান্ড কনভারসেশন। তো ওইখানে যে আমাদের I-20গুলো দেয় তার সঙ্গে প্রতিদিনই মোটামুটি মানে ওই সময়ে কথা হয়। আর আমি তো আমার ভিডিও করার কারণে অনেকবারই তার সঙ্গে গেছি। আমি একটা ক্যাম্পাস ট্যুর করছিলাম, সে ওইটা দেখছে, তাকে আমি বসায় একসঙ্গে আমরা এক টেবিলে বসে দেখে আসছি। সে অনেক অ্যাপ্রিসিয়েট করে যে আমি ইউনিভার্সিটিটাকে একটু প্রমোট করার চেষ্টা করতেছিলাম। এরকম ভালো মানুষ এখানে যদি কেউ ভালো কিছু করে তাহলে তাকে অবশ্যই তারা অ্যাপ্রিসিয়েট করে, এটা আমি এখানে এসে বুঝতে পারছি। আমাদের দেশে তো আসলে উল্টা কাহিনী, ভালো কিছু করতে গেলেও লোকে উল্টা পাল্টা অনেক কিছু বলে। যাই হোক, তো তাদের বিষয় হলো তাকে যদি রিকোয়েস্ট করে কেউ তাহলে সে সঙ্গে সঙ্গে সেইটা করার চেষ্টা করে। আমারও এমন হয়েছে, আমাকে সামনে দাঁড়ায় রেখে বলতেছে আমি ভুলে গেছিলাম 1 মিনিট দাঁড়াও আমি তোমারটা করে আনতেছি, অন্য কোনো কাজের জন্য আর কি। তো তো তাদেরকে একটু ইমেল দিয়ে নিজে জড়ো হয়ে বসে থাকেন না। আসলে যত চেষ্টা করতে থাকবেন, অনেক সময় রুড হওয়ার কথা তারা মনে করতে পারে, কিন্তু ওরা যদি বলে যে আমাকে 2 দিন সময় দাও, আপনি 2 দিন সময় দিয়ে তারপরে তাকে বলেন যে আরেকবার রিকোয়েস্ট করেন যে আমাদের তো যদি আগে I-20 না পাই তাহলে ভিসা অ্যাপয়েন্টমেন্ট একদিনের জন্য প্রায় 1 মাস ভিসায় যায়, তো আমাকে একটু যদি আগে দেন তাহলে সুবিধা হয়। আমাদের দেশে ভিসা অ্যাপয়েন্টমেন্টের ডেট প্রায় 1 বছর দেরিতে। এইভাবে একটু তাদেরকে বুঝাই বললেন, তারা এরপরে চেষ্টা করবে আপনাকে জিনিসটা একটু আর তাড়াতাড়ি করে দেওয়ার জন্য। তো I-20 পেলেন, আপনার যদি স্কলারশিপ থেকে থাকে সেই ক্ষেত্রে তো ভালো। আপনার বাকি যেটা প্রয়োজন সেটা আপনি ব্যাংক স্টেটমেন্ট, অনেকে যারা PhD করতে আসেন বা মাস্টার্সের ক্ষেত্রেও যদি কেউ আরও স্কলারশিপ পেয়ে থাকে, আমাদের ব্যাচের একটা মেয়ে স্কলারশিপ পেয়েছিল, সেই ক্ষেত্রে দেখা যায় যে কিছুটা তার ডেফিসিটও থেকে যেতে পারে, সারপ্লাসও হয়ে যেতে পারে। মানে যা তার টিউশন ফি 9 মান্থসের জন্য সাধারণত দেখায় I-20 এক অ্যাকাডেমিক ইয়ারের জন্যে, তো সেইখানে তার যা অ্যাকাডেমিক যে টোটাল কস্ট তার থেকে দেখা যায় যে তার স্কলারশিপ, টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ এইগুলো মিলায় আরও তার $2,000 এক্সট্রা বেশি রয়ে গেছে। আর যদি কারো কম থেকে যায় সেটাকে বলা হয় ডেফিসিট। তো যদি যতটুকু ডেফিসিট থাকবে অ্যাডমিশনের জন্য I-20টা পাওয়ার জন্য ওই ডেফিসিটের পরিমাণটুকু আপনাকে ব্যাংক স্টেটমেন্ট তুলে তাকে অ্যাডমিশন অফিসে পাঠাতে হবে, তাতেই আপনার হয়ে যাবে। আর সারপ্লাস থাকলে কোনো ডকুমেন্টের প্রয়োজন নেই। এরপরে আপনি আপনার I-20 পাওয়ার পরে আপনি DS-160 ফিল আপ করবেন।
এটা একটু জটিল বিষয়, এর জন্য অনেকেই আমাদের ভিডিও তৈরি করে রাখছে, কিন্তু আপনাকে যেটা সাজেস্ট করবো সেটা হলো প্রত্যেক পেজে কি লিখলেন না লিখলেন সেটা একটা স্ক্রিনশট দিয়ে রেখে দিন। আর যদি শেষে গিয়ে ডাউনলোড করা যায় তাহলে তো ভালো, যদি না যায় সাবমিট করার পরে যদি দেখেন যে ডাউনলোড করা যায় না তাহলে তো আরেক সমস্যা। সাবমিট করার আগে দেখে রাখেন যে পুরোটুকু আপনি ডাউনলোড করে রাখতে পারেন কি না, তাহলে ভালো। তাহলে এটা জরুরি কেন? এটা সবথেকে জরুরি আসলে বিষয়টা এরকম যে ভিসা অফিসার কনসুলারের কাছে আপনার DS-160 পুরোটুকু থাকবে এবং ওরা ওইখানে আপনার স্পন্সরের নাম কি দিয়েছেন, প্রফেশন কি দিয়েছেন, কত ডলার ইনকাম করে, সমস্ত কিছু ওইখানে আসে। তো তারা ওইখানে অফিসে গিয়ে যদি আপনি আবার উল্টাপাল্টা কিছু বলে ফেলেন যার সঙ্গে সেই DS-160 কোনো মিল নাই, তাহলে তো সঙ্গে সঙ্গে ওরা আপনাকে আর দুই একটা কোনো কোশ্চেন জিজ্ঞেস করে সরি বলে বাদ দিয়ে দেবে, বুঝতে পারবেন না কেন বাদ দিছে। এই কারণে DS-160টা খুবই জরুরি। আর তেমন কঠিন কোনো কিছু না। ইউনিভার্সিটিতে যেভাবে ইনফরমেশন দিয়ে আপনি অ্যাডমিশনের জন্য যে অ্যাপ্লিকেশন করছেন ঠিক সেই একই রকমের ইনফরমেশন এখানেও দিতে হয়, তেমন জটিল কোনো কিছু না এটা। আর এরপরে আপনি কি করবেন, আপনার যে সেভিস আইডিটা দেওয়া থাকবে আপনার I-20-তে, এইটার জন্যে আর কি টাকা জমা দিতে হয়। আমি EBLA থেকে করছিলাম, সম্ভবত কত টাকা যে আমার ঠিক খেয়াল নেই, 21,000 সামথিং কি না। আপনাকে সাজেস্ট করবো যদি এমার্জেন্সি রিকোয়েস্ট করতে চান তাহলে আপনি এই টাকাটা জমা দিয়ে এরপরে আপনি সেই সেভিস আইডির জমা দেওয়ার যে একটা ডকুমেন্ট আপনাকে দিবে, অনেকে এই ডকুমেন্টটা আপলোড দিয়ে রাখে। আর আপনাকে যে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ বা স্কলারশিপ যেটা দিছে এইটার ডকুমেন্টটাও আপলোড দিবেন। আর সবার যেটা মানে আমিও একই ভুল করছিলাম, এই কারণে বারবার মনে করাই দিই এমার্জেন্সি রিকোয়েস্ট করার সময়ে সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলো আপলোড দিবেন। কোনো ডকুমেন্টে নিজের সাইন বা কোনো কিছু মডিফাই করার কোনো প্রয়োজন নাই। মডিফাই করলে সিস্টেম থেকে অটোমেটিক এটাকে বাদ দিয়ে দেবে। তো আপনি I-20 যেটা ইউনিভার্সিটি থেকে পেয়েছেন ওই জিনিসটা যেভাবে পেয়েছেন ঠিক সেইভাবেই ওদেরকে আপলোড করে দিবেন। তাতে আপনার সিস্টেমের থেকে কোনো কিছু রিজেক্ট হবে না ওরা, কারণ দুইবার আপনি মাত্র এই রিকোয়েস্ট করতে পারবেন। প্রথমবার আমার রিজেক্ট হয়েছিল, দ্বিতীয়বার ওরা অ্যাকসেপ্ট করলো। মানে সিস্টেম থেকে রিজেক্ট হলো না, ম্যানুয়ালি ওরা প্রায় 3 ঘন্টা 4 ঘন্টা পরে ওরা আমার অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করলো। এরপরে আমাকে বলছিল যে আমি 2বার রিশিডিউল করতে পারবো। এমার্জেন্সি রিকোয়েস্ট করলে রেগুলার যে ডেটগুলো সেগুলোকে দেখায় না, এমার্জেন্সির জন্য আলাদাভাবে স্লট ওপেন হয়, সেই স্লটে আমি খুঁজতেছিলাম। তো একদিন আমি পেয়েছিলাম অগস্টের 4 তারিখ সম্ভবত, না 10 তারিখ খেয়াল নেই। আর একদিন আমি ভোরবেলায় ঘুম থেকে উঠে দেখলাম যে সম্ভবত জুন বা কোনো এক সময় 21 তারিখ কোনো এক সময় আমি একটা ওপেন স্লট পাই। তো তখন আমি সঙ্গে সঙ্গে এটা নিয়ে নিই, একটাই ছিল। তো এমন হয় বিষয়টা একটু আপনাদেরকে সাবধান থাকতে হয় যে খুব দ্রুত এটা ডেটটা নিয়ে তারপর এটাকে কনফার্ম করে ফেলতে হয়, তা না হলে এরকম আসলে আরও 4-5 জায়গা থেকে চেষ্টা করতে থাকে। এমন একটা ফ্রেন্ড, মানে আমার ফ্রেন্ড না আর কি, একই সঙ্গে পরিচয় হয়ে গেছিলো কথা বলতে বলতে। তো সে ওই একইভাবে চেষ্টা করতেছিল এমার্জেন্সি ডেট, সে যখন কনফার্ম করতে যাবে কনফার্ম করছে, দেখে এরর কেন, পরে আবার রিফ্রেশ করে দেখেছে ডেটটা নাই, তা অন্য আরেকজন চেষ্টা করতেছিল, সে নিয়ে গেছে। তো কম্পিটিশন সবসময় থাকে। তবে একটা জিনিস মনে রাখবেন যে একটু এমার্জেন্সি রিকোয়েস্ট যেহেতু করে ডেট যদি পেয়ে যান, সেটা যদি অ্যাকসেপ্ট হয়, যেহেতু আপনি মাত্র 2বারই এটা চেষ্টা করতে পারবেন, সেহেতু আপনাকে একটু সাবধান থাকতে হবে। প্রথমবার আপনি দেখেন যে 1 মাস আগে পান কিনা, আপনার আগস্টে ক্লাস শুরু হবে, আপনি দেখেন যে জুন বা জুলাইতে কোনো সময় পান কিনা, যদি সেটা পেয়ে যান তাহলে নেন। আগস্টে নিয়ে আসলে সেটা এতটাই তাড়াহুড়ো, এতটাই প্রেশার থাকবে, সবাই চলে আসবে আমেরিকায়, আর আপনার তখন ভিসা এখনও ইন্টারভিউ ডেট আসেনি, তাহলে তো একটু সমস্যা। এই কারণে আপনি প্রথম ডেটটা একটু চেষ্টা করেন 1 মাস আগে পাওয়া যায় কিনা। পাওয়া গেলে ভালো, তাহলে আপনি নিশ্চিত থাকলেন যে অসুবিধা আপনার হবে না। 1 মাসের ভিতরে টিকিট কেটে আপনি আরামে চলে আসতে পারবেন এখানে। আর তারপরে আরেকটা ডেট যেহেতু আছে, প্রতিদিন চেষ্টা করেন যে আরও 1 মাস বা 2 মাস আগে আসা আর পাওয়া যায় কি না কোনো কিছু। তাহলে মোটামুটি আপনি আরও ধরেন যে মে মাসের দিকে যদি আপনি আসলে পেয়ে যান কোনো কিছু তাহলে তো ভালো। তবে এত দূর আমি বলতেছি আমার অভিজ্ঞতার থেকে, কিন্তু আপনাদের যেটা বিষয় সেটা হলো যদি আপনি আগে I-20 পেয়ে যান, ধরেন যে আপনি ফেব্রুয়ারিতে I-20 পেয়ে গেছেন, আপনার সমস্ত কিছু কনফার্ম, তাহলে আপনি ধরেন আপনার ডেট পেয়ে যেতে পারেন মোটামুটি মার্চে বা এপ্রিলে, এমার্জেন্সি রিকোয়েস্ট করে যদি হয়। তো এতটা আর কি আগে যদি আপনি টিসা পেয়ে যান তাহলে বিমানের টিকিট আরও অনেক সস্তায় পাবেন। শুরুর দিকে যারা টিকিট কাটে বুকিং দেয় ওদের জন্য একটু কম টাকায় টিকিটগুলো পাওয়া যায়। সব দিক থেকে আর কি আপনার সুবিধা, অনেক দিক থেকে টাকা সেভ হয় আর কি। এই কারণে বলি যে আগে চেষ্টা করেন।
আর যারা এমনিতে রেগুলার যারা রিশিডিউল করার চেষ্টা করতেছেন ওরাও 2বার রিশিডিউল করতে পারবেন। কিন্তু আমি বলি যে রিশিডিউল যদি এমন হয় যে আপনি পেয়েছেন এই বছর আগামী বছরের জানুয়ারিতে, আমি পেয়েছিলাম তার পরের বছরের জানুয়ারিতে, এরকম যদি হয় যে পরে রিশিডিউল করে দেখতেছেন যে ওইটা মাত্র 2-3 মাস আগে আসছে কিন্তু আগস্টেরও আগে আসতেছে না, সেই ক্ষেত্রে আসলে রিশিডিউল করারও কোনো প্রয়োজন নেই। তো ভিসা আপনার হাতে পেয়ে যাওয়ার পরে ওইটা হাতে পাওয়া বলতে আপনাকে বলবে, যদি এমার্জেন্সি রিকোয়েস্ট করে থাকেন, আমাকে দিছিল মাত্র একদিন মাঝখানে গ্যাপ রেখে তার পরের দিনে আমাকে দিয়ে দিছিল। তো আমি পেয়েই আমি সঙ্গে সঙ্গে সিএনজিতে করে আর কি চলে গেলাম। প্রায় তখন অফিস ওদের শেষ, গিয়ে মাত্র 2-3 জনকে দেখতে পাচ্ছিলাম। তো গিয়ে দেখলাম আগে পেজটা খুলে ঠিকঠাক মতন আছে কি না, সমস্ত নাম, ইউনিভার্সিটির নাম, I-20 সঙ্গে সব মিলিয়ে দেখলাম সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এরপরে আমি সিএনজি করে আবার বাসায় ফিরে আসি। তো এগুলো ঠিকঠাক মতন দেখেন, যদি কোনো ভুল থাকে কোনো রকমের, সেভিস আইডি, ইউনিভার্সিটির নাম, কতদিনের ভিসা দিছে, 5 বছরের সাধারণত ভিসা দিয়ে থাকে, এই সব কিছু মিলায়ে দেখেন। এরপরে আপনি যদি কোনো ভুল থাকে তাহলে তাদেরকে এটা আবার পাঠিয়ে দিলে ওরা আবার ওইটা নতুন করে প্রিন্ট করে করে। এটা একটু নজর রাখেন আর কি, অসুবিধা হওয়ার কোনো কথা না, ওরা ঠিকঠাক মতোই করে। সবই তো কম্পিউটার জেনারেটেড, ওরা হাতও লাগায় না কোনো কিছুতে, যেভাবে আপনি ইনফরমেশন দিয়েছেন সেভাবেই এটা প্রিন্ট হয়ে আসে। এই তো ভিসা পেয়ে গেলেন আপনার। এরপরের যেটা খুব দ্রুত আপনি বিমানের টিকিট কেটে রাখেন। সাধারণত 1 মাসের বেশি আগে তো আপনি আসতে পারবেন না, 1 মাস আগে এখানে আসতে পারবেন। আর যেটা আরেকটা জরুরি যে আপনার তো ডলার কিছু নিয়ে আসতে হবে, $3-4 হাজার যদি পারেন নিয়ে আসেন, এটা খারাপ না, কারণ আমেরিকার এখন যে সিচুয়েশন, আপনি আসলে বাইরে কাজ করতে পারবেন না। আর ট্রাম্প আসার আগে থেকেই তো আমি এখানে আসছি, কিন্তু তারপরে আমার বাইরে কাজ করার কোনো আগ্রহ ছিল না, যতই কষ্ট হোক যা হোক, ইলিগাল কোনো কিছু ভাই আমি করতে যাব না। এই মেন্টালিটি নিয়েই এখানে আসছি, যাতে যেমন ধরেন বলছিলাম এর আগের ভিডিওতে যে FBI আসছিল আমার বাসায়, তো যদি আমার মনে কোনো ধরনের কোনো ইলিগাল কোনো কিছু থেকে থাকতো যে হ্যাঁ আমি এইটা করছি ওটা করছি, এদের ভিতর তো কোনো সন্দেহ আসতে পারে, যোগ জিজ্ঞেস করতে পারে, সেই ধরনের কোনো কিছু থাকলে আমি হয়তো ঘাবড়ায় যেতাম। আর ঘাবড়ায় গেলে তো ওরা বুঝতে পারতো যে হয়তো কোনো সমস্যা এখানে আছে, তাহলে ওরা আমাকে আরও কোশ্চেন করতো, আরও অনেক সময় হয়তো বলতো অফিসে চলেন, এরকম কোনো কিছু। তো মন থেকে পরিষ্কার থাকার জন্যই আমি বাইরে এখানে কোনো কিছু কাজ করিনি। এই যে আমার এখন সামার ভ্যাকেশন চলতেছে, আমাদেরই একদম কমিউনিটির ভিতরেরই বাংলাদেশেরই লোক বলতেছে যে করবা কি না কাজ, এখানে আসে আমাদেরই পরিচিত, অসুবিধা হবে না। আমি বলেছি আমার টাকার দরকার নেই, কষ্টে থাকি সেই ভালো। যে আমার আরেকটা বলে রাখি যে 9 মাস হয়ে গেলে CPT কারিকুলাম প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের নাম করে আরেকটা জবও করা যায়, একসঙ্গে 2টো জব করা যায়। তো সেই ক্ষেত্রে 9টা মাস কষ্ট করেন, এরপরের থেকে আপনি যারা মাস্টার্স এবং PhDর জন্য আসতেছেন, PhD আলাদা করতে পারবেন না, মাস্টার্স যারা তারা করতে পারবেন। PhDর জন্য আপনি আলাদাভাবে আরেকটা এখানে একটা জবের মতন কোনো একটা কিছু পেতে পারেন আর কি, সেটা যদি শুধু টিচিং অ্যাসিস্ট্যান্ট হয়, এই ছাড়া অন্য কোনো কিছু করতে পারবেন না। টিচিং ছাড়া যেটা আপনাকে বলা হয় ইন্টার্নশিপ, এগুলো আপনার হবে না। আমি যেটা করব সেটা হবে ইন্টার্নশিপ, PhD যারা যেটা করবে সেটা হবে শুধু টিচিং রিলেটেড, টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ। এই তো সুযোগ সবারই আছে। অনার্সের যারা, তাদের কথা আমি আসলে বলতে পারি না যে তারা কিভাবে কি করে, আমি খোঁজ নিইনি, জিজ্ঞেস করি না। তো আপনি কিছু ডলার এই কারণে বলতেছি বেশি করে নিয়ে আসেন। কিন্তু যে ডলারটা কিনবেন, ডলার আমি কিনছিলাম হচ্ছে সোনালী ব্যাংকে গিয়ে, একদম মেইন যে ব্রাঞ্চ আছে শাপলা চত্বর, সেখানে গিয়ে। তো ওইখানে আপনার যেটা শর্ত, সেই শর্ত আমি আমার এই ডলার কেনা বেচার যে বিষয়ে একটা স্ক্রিনশট দিয়ে রাখছিলাম, দেখবেন যে ওখানে লেখা আছে যে কি আপনার ডকুমেন্ট নিয়ে যেতে হবে। বিমানের টিকিট লাগবে, এবং যেদিন আপনার ফ্লাইট তার 15 দিন আগে, 14 দিন আগে তারা শুধু দিবে, ডলার দিবে, মানে এই 14 ডেজের ভিতরে তারা ডলার এক্সচেঞ্জ করবে, এর বেশি আগে হলে তারা দিবে না। তো আমি প্রথমে একদিন গিয়ে এইগুলো জেনে টেনে আসলাম, তারপরে 2 সপ্তাহ যখন পড়ে গেল, এর ভিতরে গিয়ে আমার বাবা গিয়ে আমরা মোটামুটি 3,500 বা তার একটু বেশি ডলার আমরা নিয়ে আসছিলাম। এনে এরপরে তো আমার মোটামুটি ফ্লাইট, ওই গল্প আমি দেখবেন যে আমার ভিডিও একটা দেওয়া আছে যে বাংলাদেশ থেকে আমেরিকার যে একটা ক্রেজি জার্নির একটা ভিডিও দেওয়া আছে, যে অসাধারণ একটা অভিজ্ঞতা, দেখলে আপনাদের ভালো লাগবে। আর আমেরিকার যতক্ষণ না পর্যন্ত ঢুকতে পারতেছেন, যতক্ষণ না পর্যন্ত আপনার ইমিগ্রেশন হয়ে গেছে, ততক্ষণ পর্যন্ত আপনি আসলে নট 100% শিওর যে আপনি আমেরিকাতে আসতে পারতেছেন।
তো ভিসা হয়ে গেছে, সবই হয়ে গেছে। এগুলো রেয়ার কেস। কিছুদিন আগে একটা ইন্ডিয়ার একটা স্টুডেন্টকে বাড়ি পাঠিয়ে দিছে শুনছেন। এই রকমের বিভিন্ন ঘটনাও ঘটে। তো যেটা বিষয়ে আপনাকে ঘাবড়ানোর তো কোনো কিছু না, আপনি অনেস্ট, আপনি নিজের থেকে সব কিছু করে আসছেন, দালালের কাছেও যাননি, তো সবই নিজে মোটামুটি জানেন। ওরা শুধু দুই একটা কথা জিজ্ঞেস করে, ওদেরকে পোলাইটলি হাসি মুখে একটু কথা বলবেন। আমি তো এমনও করছিলাম যে আমাকে যখন বলছে যে ঠিক আছে ইউ ক্যান গো, আমি চলে যাচ্ছিলাম, তখন ওই ভিসায় খুলে দেখি যে সেখানে কোনো সিল টিল নাই। তো আমি আবার গিয়ে জিজ্ঞেস করতেছি যে কোনো সিল দেননি, এরকম। এরপরে পুলিশ আমাকে বলতেছিল যে আপনি এখানে দাঁড়াইতে পারেন না, আপনি চলে যান, এরকম। কিন্তু এমন না যে ওদের ভিতরে যদি সন্দেহ হয়, তাহলে সন্দেহ শুধু এমনিতেই এটা আসে না, এটা তারা ভিতর থেকে কোনো একটা কিছু নোট পায় কিংবা কোনো একটা সিগন্যাল পায় যে এর কোনো একটা অসুবিধা আছে। তা না হলে এখানে হাজার হাজার শত শত লোকজন একই সঙ্গে দেখবেন, সব সময় আপনি 50 থেকে 100 জনের পিছনে আছেন, যে এরকম লোক সবাই আসতেছে, সবার ইমিগ্রেশন হচ্ছে, তা আপনাকে বা একজনকে শুধু কেন ধরবে? তো যেটা বলতেছিলাম যে আপনি মোটামুটি ভিসা ইন্টারভিউতে যা জিজ্ঞেস করে ওই রকমই, আপনার কবে থেকে কোর্স শুরু হচ্ছে, কয় বছরের কোর্স, আপনার কত ডলার আপনার পকেটে থাকতে পারে, এরকমের কতগুলো কথা জিজ্ঞেস করে। আর এরা দেখতেও চায় না কোনো ডকুমেন্ট, মোটামুটি সাধারণ দুই একটা প্রশ্ন, যে কে আপনাকে রিসিভ করবে, কোথায় গিয়ে নামবেন, কোথায় থাকবেন, এই জিনিসগুলো। এরপর আপনি আসলেন, ঢুকে গেলেন। এরপরে যদি আপনার কোনো ডোমেস্টিক ফ্লাইট থেকে থাকে, সেইখানে গিয়ে আপনি অপেক্ষা করে ফ্লাইটে আসলেন। এখানে গিয়ে এয়ারপোর্টে সাধারণত ওয়াইফাই থাকে, কানেক্ট করে আপনি যোগাযোগ করে আমেরিকাতে চলে আসলেন। একটু চেষ্টা করেন। সবথেকে বড় যে বিষয়টা বলছিলাম, এটা হচ্ছে অনেস্টি। যদি আপনার সেই রকমের একটা অনেস্টি ভিতরে থেকে থাকে, তাহলে কেউই আপনাকে সেইভাবে বাধা দিয়ে রাখতে পারবে না। আর যেটা হবে সেটা আপনার ভালোর জন্যই হবে, এটা মোটামুটি বিশ্বাস রেখে এরপরে আপনি সামনের দিকে আগান, চেষ্টা করতে থাকেন। আর পরিশ্রম করলে তার ফল আপনি পাবেন, এইটুকু আশা রেখে এখানে আসতে পারবেন, সেই বিশ্বাসটা রেখে সেইভাবে নিজেকে তৈরি করেন। আর অন্যদিকে কে ভিসা পায়নি, কারটা রিজেক্ট হলো, কেন হলো, এত কিছু নিয়ে আপনার যাচাই বাছাই করার দরকার নেই। আমাকে আমার একটা আত্মীয় একটা ভালো কথা বলছিল যে অনেকেরই এভাবে রিজেক্ট হচ্ছে, কিন্তু তার হিসাব তো তার কাছে, আমার হিসাব আমার কাছে, যে আমি একজন মানুষ, আমি একাই সামনের দিকে এভাবে আগাচ্ছি, কি হবে কি না হবে সেটা তো শুধু আমার সাথে হবে, আরেকজনের সঙ্গে তো আমার কোনো সম্পর্ক নেই। তা আপনি একা মানুষ, ভিসা রেশিও কি, এই ধরনের হিসাব করার কোনো কিছুর দরকার নেই। একা একা সামনে এগোন। আপনার যদি ভালো প্রস্তুতি থাকে, ভালো স্কলারশিপ থাকে, অবশ্যই আপনার ভিসা হবে।